কেন্দ্রে যেতে ভোটারদের বাধা ও প্রার্থীদের ভোট বর্জনের মধ্য দিয়ে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ। ৮৭টি উপজেলার বেশিরভাগ কেন্দ্রেই দুপুর পর্যন্ত ছিল ভোটার খরা। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে ইসি সচিব জানিয়েছেন, রিমালের কারণে স্থগিত হওয়া ২২টি উপজেলার মধ্যে ২০টি উপজেলায় ভোট হবে ৯ই জুন। জানাচ্ছেন মেজবাহ হাসান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণের শুরু থেকে ভোট কেন্দ্রগুলো ছিল প্রায় ফাঁকা। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে ভোটার উপস্থিতি। জি, নতুন ভোটার আমি। নতুন ভোটার? হ্যাঁ। কেমন ভোট হয়েছে? কিভাবে ভোট দিলেন? কোনো সমস্যা হয়েছে? না, আলহামদুলিল্লাহ ভোট দিতে আনন্দ লাগতেছে, অনেক সুন্দর হইতেছে, শৃঙ্খলা ভাবে ভোট দেওয়া হচ্ছে। সুন্দর করে ভোট দিয়ে আসলাম, কোনো লাইনে দাঁড়ানো নাই, ঝামেলা ছাড়া। এর মধ্যে মানিকগঞ্জ, সুনামগঞ্জ, নরসিংদী সহ বেশ কয়েকটি উপজেলায় কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে প্রার্থীদের। আর নোয়াখালীর কোম্পানীগঞ্জেও অনিয়মের অভিযোগে ভোট কেন্দ্রে বর্জন করেছেন ওবায়দুল কাদেরের ভাই সহ দুই প্রার্থী। তারপরে আমি জোর করি অটো ঢুকবে, ভোটার ঢুকবে, আপনারা কি করার আছে করেন, তারপরে জোর করি অটো দুটো ঢুকাই। আমি এই ছুটি দেখতেছি গাড়িতে বস করে ভোট দেওয়া হবে না, চলি যান। কেন বলে কি জানি, আমি কি এখন কি করবো? এখন ভোট কেন্দ্রে যাওয়া হবে না, এটা তো ঠিক না। সুনামগঞ্জের দোয়ার বাজারে ভোট কেন্দ্রে অস্ত্র নিয়ে কেন্দ্রে ঢোকার অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোট কেন্দ্রে তো আসবে এজেন্ট হিসাবে, এজেন্টের কাজ করার জন্য, এজেন্টের প্রার্থী যাচাই করার জন্য নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতা করবে, সেটা হলো তার কাজ। সে চাকরি নিয়ে আসছে, সেটা কিন্তু কি উদ্দেশ্যে নিয়ে আসছে সেটা তো সে ভালো উত্তর দিতে পারে। মাসুদ মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা প্রদান করে। মানিকগঞ্জের সাটুরিয়ায় ইভিএমে ভোট দিতে ভোগান্তি পোহাতে হয়েছে ভোটারদের। সমস্যা ওই যে মানুষ হয়েছি আমরা, কেন অনেকে দিয়ে এনে শেষ করে এনে আমরা যাইতাম। এখানে হলো ভোটারের সংখ্যা বেশি, আর আমি ব্যবস্থা করতেছি ওইখানে আর 10টা বইয়ের পাতা আছে, এটা শেষ হলে আমরা এখান থেকে অর্ধেক নিয়ে যাব ওই বুথে, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এদিকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি করেছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। উল্লেখযোগ্য কোনো বড় ধরনের ঘটনা অথবা নির্বাচন সংশ্লিষ্ট কোনো উত্তেজনা আমাদের গোচরীভূত হয়নি। নির্বাচন কমিশন মনে করছেন যে এ পর্যন্ত যে ভোট গ্রহণ হচ্ছে সেটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এবার দেশের ২৭টি উপজেলা নির্বাচনে ১,১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন চেয়ারম্যান, ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভোট গ্রহণে খবর জানাতে এখন যাচ্ছি নরসিংদীর শিবপুরে পুটিয়া উচ্চ বিদ্যালয়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। জাভেদ, ভোট গ্রহণ শেষ হতে তো আরো 2 ঘন্টা বাকি, তো ভোটের হার কেমন দেখছেন? জসিন্তা, ইতিমধ্যেই কিন্তু ৬ ঘন্টা অতিবাহিত হয়েছে ভোট গ্রহণের। ৬ ঘন্টার যে হিসাব যদি বলি, আমি যে স্কুলটিতে দাঁড়িয়ে আছি, পুটিয়া উচ্চ বিদ্যালয়, এটি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড। এই স্কুলটিতে ২টি কেন্দ্র রয়েছে, ৮০ এবং ৭৯ নম্বর কেন্দ্র। আমি যদি আপনাকে ৮০ নম্বর কেন্দ্রের তথ্য জানাই, এই কেন্দ্রটিতে ভোটার হচ্ছেন ২,৪৮৯ জন, 5টি বুথ, পুরুষ কেন্দ্র এটি। এখানে আমরা দেখেছি 2টা পর্যন্ত 800 ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন, অর্থাৎ 34% ভোটার তাদের ভোট দিয়েছেন এই কেন্দ্রে। তবে এই চিত্র কিন্তু সকল কেন্দ্রে একই নয়। আমি যেটা দেখেছি 25, 20, 27 এরকম ভোটার উপস্থিতি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে। সকাল থেকে কিন্তু ভোটারের উপস্থিতি আমরা কমই দেখেছি। তবে 2-1টি জায়গায় যেখানে আপনার প্রার্থীর এলাকা, সেই জায়গাগুলিতে একটু ভোটার উপস্থিতি ছিল এবং 12টার সংবাদে কিন্তু আমরা একটি কেন্দ্রে দেখেছিলাম যে লাইনেও কিন্তু কিছু ভোটার ছিল। তবে এইখানে মোট ভোটার আছে এই উপজেলায় 2,68,461 এবং কেন্দ্র হচ্ছে আপনার 97টি, 9টি ইউনিয়ন। তবে এই উপজেলায় কাপ পিরিচ প্রতীকে যে নির্বাচন করছেন ফেরদৌসী ইসলাম, তার স্বামী এই এলাকার সংসদ সদস্য এবং তার এজেন্ট সকল জায়গায় দেখছি, কিন্তু অন্য প্রার্থীদের এজেন্ট কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাইনি। জসিন্তা, জানছিলাম উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের খবর।
রিমালের তাণ্ডবের ক্ষয়ক্ষতি জানতে যাচ্ছি খুলনায়, আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির সার্বিক চিত্রটি আমাদেরকে জানাবেন। আসলে আমি গতকাল থেকে জানাচ্ছিলাম যে এই যে এলাকা কয়রা, বিশেষ করে কয়রা এবং দাকোপ, খুলনার এই অঞ্চলটাতে এই দুটি উপজেলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই প্রমত্ত কপোতাক্ষ কিন্তু এখন জোয়ারের পানিতে আছড়ে পড়ছে। যেই বেড়ি বাঁধ রয়েছে সেই বেড়ি বাঁধে আসলে এই বাঁধটি ভেঙে গেছে, বিভিন্ন স্থানে বাঁধটি ভেঙে গেছে। এই চিংড়ি ঘের, এই যে ঘেরের বিশেষ করে এই জায়গাগুলো কিন্তু এখানে প্লাবিত হয়েছে এবং এখানে যে মৎস্য চাষ, বিশেষ করে এই অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি যে চাষটি করে সেটা হচ্ছে জীবিকাটা মৎস্য চাষ, লোনা পানি এবং কাঁকড়া চাষ করে, অনেকে চিংড়ি চাষ করে। এইখানে চাষাবাদযোগ্য জমি অনেকটা কম অপেক্ষাকৃত, সেই জায়গায় এই বেড়ি বাঁধ কিন্তু একেবারে ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে। বেশ কয়েকটা জায়গায় তো ভেঙেছেই, সেই ভাঙনের কারণে কিন্তু ওই বেড়ি বাঁধের যে অন্য অংশ সেখানে কিন্তু লোকালয়, সেই লোকালয়ে কিন্তু পানি ঢুকে, বসতভিটায় পানি ঢুকে অনেকের মানুষের যে যাপিত জীবন, সেই তাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে। অনেকে কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছেন। বিশেষ করে একটি কথা জানিয়ে রাখি যে এই অঞ্চলে বারবার বাঁধ ভাঙলেও এখানে কিন্তু বলা হয় যে এই দশালিয়া বা এই লোকা অঞ্চলে বারবার বাঁধ ভাঙে, বারবারই সেটি মেরামত করা হয়, আবারও বাঁধ ভাঙে, আবারও মেরামত হয়, আবারও বাঁধ ভাঙে, আবারও মেরামত হয়। ব্যাপারটা হচ্ছে যে এইখানকার মানুষ যে একটি সাইক্লোন সেন্টারে আশ্রয় নেবে, সেই সাইক্লোন সেন্টার কিন্তু এখানে নেই। অর্থাৎ আমরা অন্যান্য মানুষদের কাছে যে তাদেরকে জিজ্ঞেস করেছি তারা কোথায় আশ্রয় নিয়েছিল, যেহেতু বা আছে এখন, তাদের আসলে আত্মীয় স্বজনের বাড়িতে আছে। এখন যেই আত্মীয় স্বজনরা একটু উঁচু এলাকায় রয়েছে সেই আত্মীয় স্বজনের বাড়িতে তারা অবস্থান করছে বা আছে এই কয়েকদিন। তো পানি নামতে শুরু করেছে ঠিকই, কিন্তু পানি নামার পরে যে তাদের যে ক্ষতচিহ্ন বা ক্ষতি হয়েছে সেটি কিন্তু তাদের আসবাবপত্র বা তাদের থাকার জায়গা, তাদের চুলো, পানির কল, এই বিষয়গুলো কিন্তু ঠিক হতে আরও কিন্তু সময় লাগবে। এটি কিন্তু একেবারে রাতারাতি ঠিক হয় না। তো সেই তাদের একটা দাবি যে এই এলাকায় যেন একটি সাইক্লোন সেন্টার, অর্থাৎ দশালিয়া এবং লোকা এই অঞ্চলে যাতে একটা সাইক্লোন সেন্টার অন্তত করা হয়। তো এখানকার এই পরিস্থিতিতেই আছে এখনো মানুষ। খুলনা থেকে জানছিলাম ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির চিত্র। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মৌলভীবাজার ও হবিগঞ্জে প্রতিরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, ফসলি জমি ও মাছের ঘের, পানিবন্দী হাজারো মানুষ। এদিকে রিমালের ক্ষত বয়ে বেড়াচ্ছে ঝালকাঠি জেলা। রিমালের তাণ্ডবে ৬,১৯০ হেক্টর জমি কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে ১৫৯টি মাছের ঘের। তাই এখন দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বেড়ে প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে হবিগঞ্জ সদর উপজেলার রিচি, লোকরা এবং লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, ভেসে গেছে অর্ধশত মাছের ঘের। অপরদিকে খোয়াই নদীর জালালাবাদ অংশও হুমকির মুখে। স্থানীয়রা বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছেন। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের রহিমপুর ইউনিয়নের চাঁদপুর, কুশালপুর, কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতনগঞ্জ ও নারায়ণপুরের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। আমার প্রায় 40 থেকে 45 কেয়ার জায়গা আমার ক্ষেত, কিন্তু সারা পানির তলে। আমার ধান, রাজ্যের ধান পানির তলে, বুঝেননি। ওদিকে রিমালের প্রভাবে টানা বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার 15টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। সাজেকে আটকা পড়ে আছে অর্ধশতাধিক পর্যটক। অন্যদিকে ঝালকাঠিতে চারদিক শুধু ক্ষতচিহ্ন। ঘূর্ণিঝড় রিমাল ঝালকাঠির কৃষকদের করেছে সর্বশান্ত। কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ, কি হবে সামনের দিনগুলোতে। কৃষি বিভাগের তথ্য মতে আউশ ৬,৭৩০ হেক্টর, আখ ২১৫ হেক্টর, চীনাবাদাম ২০ হেক্টর, মরিচ 10 হেক্টর, গ্রীষ্মকালীন শাকসবজি ২,৩25 হেক্টর, কলা ৩৭০ হেক্টর, পান ৩২০ হেক্টর ও তিল ৮০ হেক্টর জমিতে চাষাবাদ করেছিলেন কৃষক। সব ফসলই এখন পানির নিচে, ভেসে গেছে মাছের ঘেরও। আমার বেগুন চারা, পুঁই চারা, তারপরে মরিচ চারা, তারপর গেরের মাছ, পেঁপে চারা সবই শেষ হয়ে গেছে, বাসায় নিয়ে গেছে। ঘেরটা সব তলায় গেছে, লক্ষ লক্ষ টাকা মাছের ক্ষতি হয়ে গেছে, গাছপালা সব ধ্বংস হয়ে গেছে। দ্রুত সরকারি সহায়তা দাবি কৃষকদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
শিক্ষা বাজেটে এবারও গুণগত পরিবর্তন দেখছেন না শিক্ষাবিদদের অনেকে। বরাদ্দ বাড়লেও অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব পায় না শিক্ষা। দক্ষ মানব সম্পদ উন্নয়নে গবেষণা প্রশিক্ষণের মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন হওয়া উচিত বলে মনে করেন তারা। এমন চলতে থাকলে অষ্টম পঞ্চবার্ষিকী লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া এবং আন্তর্জাতিক বিশ্বের তুলনায় পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন শিক্ষাবিদদের কেউ কেউ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গেল বছরে ২০ লাখ ফিলিপিনো প্রবাসী বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছে $৪,০০০ কোটি। অথচ ১ কোটির বেশি প্রবাসী বাংলাদেশি আয় করেছে তার অর্ধেক। এর রহস্য ফিলিপাইনের দক্ষ মানব সম্পদ। জনঘনত্ব অনুসারে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ জনসংখ্যাকে দক্ষ করে তোলার শিক্ষা বাজেট প্রণীত হচ্ছে না বলে মনে করেন শিক্ষাবিদরা। কেন আমাদের ছেলেমেয়েরা কম বেতন পায়, এত কষ্ট তারা করে, ওদের রেমিটেন্সে আমরা চলি, ওদের পেশাগত দক্ষতা আর একটু বাড়িয়ে দিতে পারি, ওরা আরও বেশি বেতন পাবে, আরও বেশি রেমিটেন্স পাঠাতে পারবে। শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দের ব্যাপারে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বহু দেশের চেয়ে, উন্নয়নশীল দেশের চেয়ে, এমনকি প্রতিবেশী দেশগুলোর চেয়েও পিছিয়ে আছে। অথচ আমাদের যত ধরনের ঘোষণা আছে সবগুলো ঘোষণার থেকেই আমরা যেটা পাই যে শিক্ষায় আমাদের বিনিয়োগ করতেই হবে। গত অর্থ বছরে বাংলাদেশ শিক্ষায় মোট দেশজ উৎপাদনের ১.৭৫% নিচে বরাদ্দ দেয়, যার নিচে অবস্থান করছে শুধু যুদ্ধ বিধ্বস্ত সোমালিয়া, হাইতি ও দক্ষিণ সুদান। প্রতিবেশী দেশ মিয়ানমার, কম্বোডিয়া, উগান্ডা, সেনেগাল ও ইথিওপিয়াতে বরাদ্দ বাংলাদেশের তুলনায় বেশি। গেল বছরে ৮৮,০০০ কোটি টাকার বেশি বাজেটেও ব্যয়ের সিংহভাগে ছিল শিক্ষকদের বেতন ভাতা ও অবকাঠামোগত খাতে। এবার সম্ভাব্য শিক্ষা বাজেট ৯৬,১০০ কোটি টাকা হতে পারে, যা গেল বছরের তুলনায় টাকার অঙ্কে বেশি হলেও জিডিপির ২% নিচে হবে। যথাসময়ে যথাস্থানে বিনিয়োগ করা এবং শিক্ষাকে বিনিয়োগ হিসাবে দেখা, সেক্ষেত্রে আমাদের যথেষ্ট অভাব আমরা লক্ষ্য করি। এবং এখানেই বড় একটি প্রশ্ন যে আমরা কি আসলে শিক্ষাকে অগ্রাধিকার জায়গায় দেখি না। এই শিক্ষায় বিনিয়োগ দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে আমরা যথাযথ বিনিয়োগ করতে পারছি না। আমাদের অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আছে, কিন্তু তারপরেও তার ঊর্ধ্বে যেয়ে সিদ্ধান্ত নিতে হবে না, আমরা আমাদের দেশের মানুষকে মানব সম্পদে রূপান্তর করব। মেগা প্রকল্প বাস্তবায়ন, বৈদেশিক ঋণ ও অর্থনৈতিক বৈশ্বিক পরিস্থিতির কারণে অগ্রাধিকার খাত হিসেবে এবারও গুরুত্ব পাচ্ছে না শিক্ষা। শিক্ষাবিদদের মতে শিক্ষার বরাদ্দকে বিনিয়োগ ও সমৃদ্ধির হাতিয়ার হিসেবে বিবেচনা না করলে বাজেট বরাদ্দও বাড়বে না, এমনকি দক্ষ মানব সম্পদও তৈরি হবে না। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। পানির দাম বাড়ালো ঢাকা ওয়াসা। আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১,০০০ লিটার পানির দাম ১৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫ টাকা ১৮ পয়সা। অন্যদিকে বাণিজ্যিক গ্রাহকদের জন্য এই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা আগে ছিল ৪২ টাকা। নতুন দাম কার্যকর হবে ১ জুলাই থেকে। ওয়াসা কর্তৃপক্ষ আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতি সমন্বয় করার লক্ষ্যে পানির দাম বৃদ্ধি করা হয়েছে। চাঁদপুর লাকসাম রেলপথে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। রেলওয়ে লাকসামে দায়িত্বরত কর্মকর্তাদের নেতৃত্বে শ্রমিকরা ভেঙে ফেলে অবৈধ স্থাপনাগুলো। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। ঝুট ব্যবসা দখলে নিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার তেল লুটের অভিযোগ উঠেছে। সকালে আশুলিয়ার নয়াপাড়া এলাকার ডেকো গ্রুপের আগামী অ্যাপারেলস লিমিটেড কারখানায় গিয়ে এ তেল লুট করে দুর্বৃত্তরা। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ডেকো গ্রুপের আগামী অ্যাপারেলস লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন স্থানীয় কয়েকজন যুবক। কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক দিনমজুরের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ২ জন। ভোরে কাকারা ইউনিয়নের ফুলেরছড়া গর্জনিয়া পাহাড়ে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন জানান, গতরাতে খাবার খেয়ে দিনমজুর নুরুস সালাম পরিবারের অন্যদের সাথে ঘুমিয়েছিলেন। ভোরে গহীন পাহাড় থেকে নেমে আসা একদল বন্য হাতি তার বসতঘরে হামলা চালায়। এতে বসতঘরটি তছনছ হয়ে যায়। বন্য হাতির আক্রমণে নুরুস সালাম ঘটনাস্থলেই মারা যায় এবং 2 জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপি ইস্যুতে সরকার বিব্রত নয় জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সরকার কাউকে প্রোটেকশন দেবে না, বরং যতই প্রভাবশালী হোক অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে। আর অভিযোগ পেলে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈন আবদুল্লাহ। আজ আলাদা আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির 3য় সভা। পরে সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় গুলশান 1-এর ডিসিসি মার্কেট নতুন করে করা হচ্ছে এবং হাইকোর্টের স্টে অর্ডার বাতিল হলে মৌচাক মার্কেটও ভেঙে ফেলা হবে। এছাড়া বাণিজ্যিক ভবনে পার্কিংয়ের জায়গায় অন্য কিছু করা যাবে না বলেও সিদ্ধান্ত হয়েছে এই সভায়। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপির বিষয়ে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। এদিকে দুর্নীতি তদন্তে এক আইনজীবীর আবেদনের পর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্তে নামবে কিনা এমন প্রশ্ন ছিল সংস্থাটির চেয়ারম্যানের কাছে। দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, তো দুদকে তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিকল্প কিছু না। আমরা দেখবো, অভিযোগটা পরীক্ষা করে দেখবো। আমি এখনো দেখি নাই। শিডিউলভুক্ত হলে আপনারা আমরা দিবেন স্যার? শিডিউলভুক্ত আমাদের বিকল্প তো কিছু নেই স্যার। উনি যেটা বলছে স্যার, ওখানে ওনার 2 ভাইকে সহযোগিতা করার কথা বলা ক্ষমতা থাকা। আমি দেখে নেই তারপরে আপনারা এটা পর্যালোচনা করবেন কিনা, দেখবেন কিনা, খতিয়ে দেখবেন কিনা? সব অভিযোগ দেখি। রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 87টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। অনিয়মের অভিযোগে 4 জন সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে অনিয়ম, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হুমকি ধমকির অভিযোগ এনে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনের 2 চেয়ারম্যান এবং একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। এছাড়া সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে বয়ারডাঙ্গায় নির্বাচনে সহিংসতা সৃষ্টির অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের অপকর্মের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেছেন, অসংখ্য আজিজ ও বেনজির তৈরি করেছে সরকার, যারা দেশের সম্পদ লুট করছে। বিকেলে এক আলোচনা সভায় এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খলনায়ক হিসেবে উপস্থাপন করছে আওয়ামী লীগ। বাকশাল থেকে আওয়ামী লীগকে পুনর্জীবন দিয়েছিলেন জিয়াউর রহমান দাবি করে তারা বলেন, জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে সরকার। জিয়াউর রহমান সাহেব বাকশালে যোগ দেননি, তখন সমস্ত বাকশাল করার পরে সমস্ত আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী, আর্মি, নেভি, এয়ারফোর্স সকলের কাছে আপনার বাধ্যতামূলক ছিল যে তাদেরকে বাকশালে যোগ দিতে হবে। তার কাছে যে ফর্মও এসেছিল, সেই ফর্মটা তিনি হাফিজ সাহেবকে দিয়েছিলেন দেখার জন্য। তিনি বলছেন যে এটা হচ্ছে এইখানে বাকশালে যোগ দেওয়া ফর্ম। তিনি বলছেন এই ফর্মটা ফাইলগুলো সবচেয়ে নিচে রেখে দাও। তিনি বাকশালে যোগ দেন। বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে 10% বেশি ভোট পাবে না বলে নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না আওয়ামী লীগ। সাবেক আইজি ও সাবেক সেনাপ্রধানের অপকর্মের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি। আপনার সাবেক পুলিশ প্রধান, তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে। সাবেক সেনাপ্রধান
তাকে স্যাংশন দেওয়া হয়েছে, এই দায় কি শুধু ওদের, না এই দায় এই সরকারের? এখন আপনাদের রিজাইন করা উচিত এই কারণে। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, বিরোধী নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন করে সরকার ক্ষমতা ধরে রাখতে চায় বলে অভিযোগ করেন দলের অন্য নেতারা। জেলে পাঠিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তারা এই দেশটাকে দখল করতে চাচ্ছেন কিংবা দখল করে নিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা কি এই দখল সত্য মেনে নেব? নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ তাদের ব্যক্তিগত, আওয়ামী লীগের এতে কোনো দায় নেই মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ মিললে কাউকেই ছাড় দেবে না সরকার। বিকেলে ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বড় সহিংসতা ছাড়াই উপজেলা নির্বাচনে ভোট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। যোগ্যতার ভিত্তিতেই পদে বসেছিলেন আজিজ আহমেদ ও বেনজির আহমেদ। তাদের দুর্নীতির প্রমাণ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপি নিজেদের আমলে পুলিশ সহ অন্যান্য কোনো কর্মকর্তার অনিয়ম দুর্নীতির বিচার করেনি। আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তারা বলছে যে বেনজির আজিজ আহমদের আওয়ামী লীগের সৃষ্টি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা তো একটা প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না। এখন ব্যাপারটা যখন প্রকাশ্যে এসেছে, যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে, তারও তদন্ত হবে, দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে এবং কাউকে ছাড়তে হবে। আমি এটুকু বলতে পারি। উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনও সন্তোষজনক হারে ভোট পড়েছে। সারা দেশে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 35%-ও কিছু বেশি অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কর্তব্যে অবহেলার কারণেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজনের নিয়োগ বাতিল করা হয়েছে। আজকে প্রাইম মিনিস্টারের অফিসে দুজন গুরুত্বপূর্ণ লোক, আজকে তাদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রিমালের তাণ্ডবের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে আমরা যাচ্ছি পিরোজপুরে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? আসলে পিরোজপুর এলাকায় কিন্তু আমরা দেখেছি যে পিরোজপুরের যে বাঁধ রয়েছে, বিশেষ করে সেই বাঁধ কিন্তু বলা যায় যে অর্ধেকেরও বেশি বাঁধ কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান দিয়ে ইন্দুরকানি এলাকা সহ যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি কিন্তু পুরো বাঁধ কিন্তু ভেঙে ঢলের পানি কিন্তু ভেতরে ঢুকে পড়েছে এবং সেইখানকার যে এলাকা মানুষ রয়েছেন তারা কিন্তু এখনও বলছেন যে আজকে 3 দিন হয়ে গেলেও তাদের কাছে যে পরিমাণ ত্রাণ পৌঁছানোর কথা সেই পরিমাণ ত্রাণ তারা পাননি এবং আসলে খুব বেশি পাননি, সরকারি বা বেসরকারি কোনো ত্রাণই তাদের ভাষায় তারা পাননি। কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে অনেকেই বাড়ি ফিরতে পারেননি এখনও, কারণ বাড়ির পানি নেমে গেলেও সেখানে ক্ষতের চিহ্ন রয়ে গেছে। এটি হচ্ছে একটি। আর দ্বিতীয়টি হচ্ছে যে এই এলাকার পিরোজপুরের যেই উপকূলীয় অঞ্চল রয়েছে সেই এলাকার একটি হিসেব আমাদেরকে দিয়েছে জেলা প্রশাসন থেকে।
থেকে ক্ষয়ক্ষতির সেই যদি হিসেব বলি তাহলে এখানে প্রায় ৭,৯০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এই রিমালে এবং এর ফলে ১,০০০ বিভিন্ন প্রজাতির মাছ এবং ঘের কিন্তু এখানে ভেসে গেছে। আমরা দেখেছি যে বিভিন্ন যে এখানে যে মানুষ মাছ চাষ করে বিশেষ করে চিংড়ি ঘের, সেই ঘেরগুলো কিন্তু আসলে ভেসে গেছে এবং মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতির পরিমাণও এখানে জানানো হয়েছে যে ১০,০০০ পুকুর জলাশয়, যে সেই ১০,০০০ পুকুর জলাশয়ের মতো এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতির পরিমাণ যদি বলি ৩,৮০০ ঘরবাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে, এটি যেমন জানানো হয়েছে জনপ্রশাসন থেকে এবং ১,৬৪,০০০-এর হাঁস মুরগি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে। আমরা আসলে আরেকটি বিষয় বলতে চাই, মংলা অঞ্চল দিয়ে আমরা যখন আসছিলাম আমরা দেখেছি যে এখানে সুন্দরবন এলাকা রয়েছে এবং সুন্দরবনের অনেক প্রাণী কিন্তু এই রিমালের ক্ষতিতে কিন্তু জলোচ্ছ্বাসে কিন্তু মৃত্যু হয়েছে এবং মারা গেছে। প্রচুর প্রাণী, আমরা হরিণ দেখেছি এবং বিভিন্ন অন্য প্রাণীগুলো রয়েছে যেগুলো আসলে একেবারে এই জলোচ্ছ্বাসের কারণে, এবং এই যে সুন্দরবন এলাকা বিশাল এলাকা জুড়ে, সেই সুন্দরবন এলাকায় কিন্তু বন্য প্রাণীর কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৃত্যু হয়েছে। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে বন বিভাগ কিন্তু সেটি গণনা করছে এবং এই সুন্দরবন এলাকা বাদেও বলা হচ্ছে যে রিমাল যেই ক্ষতিগ্রস্ততা যে ভয়াল রূপ নিয়ে এসেছে, সুন্দরবন তার জন্য ঢাল স্বরূপ আসলে হয়েছে। অর্থাৎ সুন্দরবন রিমালের অনেকাংশেই এই অঞ্চলের মানুষকে বলা যায় যে এই অঞ্চলের মানুষের জন্য সুন্দরবনটা ছিল একটা ঢাল স্বরূপ, না হলে রিমালের আক্রমণ আরও ভয়াবহ হতে পারত। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলেতে প্রকাশিত ডকুমেন্টারিকে দুরভিসন্ধিমূলক উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, এর মাধ্যমে কোনো ব্যক্তি নয় বরং সরাসরি বাংলাদেশকে টার্গেট করা হয়েছে। বিকেলে রাজধানীর প্রেস কাউন্সিল মিলনায়তনে প্রেস কাউন্সিল পদক ২০২৩ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই ডকুমেন্টারির পেছনে বাংলাদেশ বিরোধী অপশক্তির হাত রয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। গাজার মানবাধিকার পরিস্থিতি নিয়ে ডকুমেন্টারি প্রকাশ না করায় ডয়চে ভেলের সমালোচনাও করেন তিনি। অনুষ্ঠানে বেগম পত্রিকার প্রয়াত সম্পাদক নূরজাহান বেগমকে আজীবন সম্মাননা সহ ৬টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পদক হস্তান্তর করেন অতিথিরা। একটা প্রতিষ্ঠানকে এবং এই দেশকে বাংলাদেশ সেনাবাহিনী তার মান সম্মান, তার ইন্টিগ্রিটি সেটিকে টার্গেট করেছে এবং আন্তর্জাতিকভাবে শান্তিরক্ষা মিশনে আমাদের যে পারফরমেন্স, আমরা গোটা বিশ্বব্যাপী আমাদের যে সুনাম, সেই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য, আমাদেরকে খাটো করে দেখানোর জন্য এক ধরনের ম্যালিশিয়াস দুরভিসন্ধিমূলক একটি অপপ্রচারমূলক একটি ডকুমেন্টারি তারা তৈরি করেছে। এটি কিন্তু বাংলাদেশের বিপক্ষে, এটি কিন্তু কোনো দলের বিপক্ষে নয়। র্যাঙ্কিংয়ে চাইনিজ তাইপে ১০০ ধাপ এগিয়ে থাকলেও দলের ভালো পারফরমেন্স নিয়ে আশাবাদী বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ৩১শে মে এবং ৩রা জুন চাইনিজ তাইপের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা। ম্যাচ দুটির জন্য বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে ২৩ সদস্যের দলও ঘোষণা করেছেন নতুন ইংলিশ কোচ পিটার বাটলার। ইনজুরির কারণে নেই মধ্য মাঠের প্রধান অস্ত্র মারিয়া মান্ডা। বাদ পড়েছেন কৃষ্ণা মার্জিয়া। প্রথমবার ডাক পেয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম, মিডফিল্ডার মুনকি আক্তার এবং ২ ফরওয়ার্ড মোসাম্মদ সাগরিকা এবং সুরভি আকন্দ প্রীতি। সফররত দলের বর্তমান র্যাঙ্কিং ৪০ আর ১৪০তম স্থানে আছে লাল সবুজের দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৪টা৪৫ খেলা দুটি মাঠে গড়াবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয় দলের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ ঘরোয়া ক্রিকেটে একমুখী প্রতিযোগিতা। গুঞ্জন আছে দল বদলে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছেন না অধিকাংশ খেলোয়াড়, যার কলকাঠি নাড়ছেন একজন ঘরোয়া কোচ। এমনটা হলে দেশের ক্রিকেট ধ্বংসের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিকেএসপির সাবেক কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। মমিনুর রিপনের রিপোর্ট। আন্তর্জাতিক অঙ্গনে যে কোনো দলের সাফল্য ব্যর্থতার পেছনে বড় ভূমিকা সে দেশের ঘরোয়া ক্রিকেটের। স্থানীয় প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা বিকশিত করার সুযোগ পায় তরুণ খেলোয়াড়রা। কিন্তু এদেশের ঘরোয়া টুর্নামেন্টে চলে দু একটি ক্লাবের রাজত্ব। নামি দামি ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়েন তারা, যাদের সামনে দাঁড়াতেই পারে না অন্য দলগুলো। যে একটা দুইটা দল যদি খুব শক্তিশালী হয়, বাকি দলগুলো শক্তিশালী না হয়, ওই একটা দুইটা দলে যদি সব ভালো প্লেয়াররা খেলে, তারা সেই অনুযায়ী তাদের মান অনুযায়ী
বিপক্ষ দল পায় না, যেখানে তাদেরকে কেউ চ্যালেঞ্জ করবে। সো খেলার ডেভেলপমেন্টের কোনো সুযোগই থাকে না। জাতীয় দলে যারা খেলবে, ইন্টারন্যাশনাল যারা খেলবে, তাদের কিন্তু রিহার্সেল হয় ঘরোয়া ক্রিকেটের মধ্যে। সো ঘরোয়া ক্রিকেটে যদি কোনো চাপ না থাকে, সহজ যদি হয়ে যায়, তাহলে ওই সহজ ব্যাপারটা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাব, কিন্তু ওখানে গিয়ে আমরা দেখবো যে অনেক চাপে আমাদের খেলতে হচ্ছে। এদিকে নতুন গুঞ্জন আছে দলবদলে প্রভাব বিস্তার করছেন একজন স্থানীয় কোচ, যার অনুমতি ছাড়া নাকি দল পরিবর্তনের সাহসী পান না অধিকাংশ ক্রিকেটার। এমনটা হলে দেশের ক্রিকেটে যে ক্ষতিটা হবে তা অপূরণীয় বলছেন এই ক্রিকেট বিশ্লেষক। খেলোয়াড়রা তাদের মেধা অনুযায়ী, তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী তাদের দল চুজ করবে। এই ফ্রিডম প্রত্যেকটা খেলোয়াড় থাকা উচিত। যাদের বয়স কম, যেসব খেলোয়াড়ের বয়স কম, তাদের নিজস্ব কোচ থাকতে পারে, তাদের বাবা মা থাকতে পারে, তাদের সাথে আলাপ আলোচনা করে তারা ঠিক করতে পারে তারা কোথায় খেলবে, কোথায় খেলে তাদের নিজস্ব স্বার্থ রক্ষিত হয়, সেসব ব্যাপারগুলো। কিন্তু এখানে যদি ব্যাপারটা এমন হয় যে একজন দুজন মিলে এইসব জিনিস নিয়ন্ত্রণ করছে, সেটা মোটেই ভালো কথা না। আমি জানি না এমন কিছু হচ্ছে কিনা, যদি হয়ে থাকে সেটা খুবই খারাপ হচ্ছে। বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে হলে ঘরোয়া প্রতিযোগিতাকে আরও বেশি প্রাধান্য দেওয়ার পরামর্শ ফাহিমের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।